খালেদা জিয়ার অভ্যর্থনা ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ চলছে। তারেক রহমানের ফেরার প্রস্তুতি ও সতর্ক প্রশাসন। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতির সুপারিশ সংস্কার কমিশনের, বাজেটের 15% বরাদ্দের প্রস্তাব। শাপলা গণহত্যার বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার দাবি হেফাজতের, নিহত 93 জনের প্রাথমিক তালিকা প্রকাশ, বিভিন্ন কর্মসূচি। 15 বছরে খুন হয়েছেন অন্তত 61 সংবাদকর্মী, জড়িতদের দ্রুত বিচার চায় পরিবার। হাসিনা আমলের সব মামলা প্রত্যাহারের দাবি। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বললেন সিইসি। সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রত্যয় জড়াবে না কোনো রাজনৈতিক বিতর্কে। গাবতলী পশুহাটে যৌথ বাহিনীর অভিযান, মিলেছে দেশ টিভির প্রতিবেদনের সত্যতা। অভিযুক্ত সোহেল পালালেও বেশ কয়েকজন আটক। এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সর্বদলীয় বৈঠক, ভারতকে ঠেকাতে সেনাবাহিনীকে সমর্থন। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইসলামাবাদ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রে উত্তরণের আশা ও সাহস যোগাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এদিকে খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ডিএমপি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা আর দলীয় পতাকা, ব্যাচ সহ নানা সামগ্রীর বেচাকেনা জানান দিচ্ছে প্রিয় নেত্রীর আগমন ঘিরে চলছে উৎসব আমেজ। কালকে আমাদের নেত্রী দেশে আসছে, এজন্য তাকে অনেক সম্বর্ধনা করার জন্য ব্যাচ কিনছি। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, দেওয়া হয়েছে নানা নির্দেশনাও। দলের বিভিন্ন ইউনিট ও সংগঠনকে দেওয়া হয়েছে দায়িত্ব। প্রস্তুত করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাড়ি ফিরোজাকেও। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শৃঙ্খলা টিম গঠন করেছে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি। এয়ারপোর্ট থেকে শুরু করে ম্যাডামের বাসা পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের থাকবে। ম্যাডামের বাসার যে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেখানেও যাতে আমাদের কোনো নেতৃবৃন্দ না যায় সেদিকেও আমরা নজর রাখবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রের উত্তরণের আশা ও সাহস যোগাবে। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তার নিরাপত্তা ও অফিসে দেখা হচ্ছে। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কিভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। আর এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। এদিকে খালেদা জিয়ার সংবর্ধনা ঘিরে যানজট নিয়ন্ত্রণ আর নির্বিঘ্নে বাসায় ফেরা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যাতে পুরো যে এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত যাত্রাটা সুগম এবং সুশৃঙ্খলভাবে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির এই কর্মকর্তা। সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদনে মোট দাগে 32টি সুপারিশ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য খাতে মোট বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তন্দ্রা তারুণের প্রতিবেদন জানাচ্ছেন মাহবুব তামি।
স্বাস্থ্য খাতের দুষ্ট দুর্নীতির চক্রে মানুষ নিরুপায়। প্রতি বছর বিনা চিকিৎসায় মরছে লাখ লাখ মানুষ। লাগামহীন বেসরকারি খাতের উচ্চ ব্যয়ে কোনো মতে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে মানুষ। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার, শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি আলাদা বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়। মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমতম যেটা হলো সংবিধান সংশোধন। এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করার প্রস্তাব রাখা হয়েছে প্রতিবেদনে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সব তথ্য রেকর্ড থাকবে। আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সব সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। বলা হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, মেইলের মাধ্যমে করতে পারবে ওষুধের প্রমোশন। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি, ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংস্কার, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে নিহত 93 জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি হাসান জামিলের দাবি, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাপের কারণেই এতদিন তালিকা প্রকাশ করা যায়নি। নির্মমে হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি তাদের। সাইফুল রিপনের প্রতিবেদন। ইসলাম ধর্ম অবমাননা বন্ধ এবং আওয়ামী লীগ সরকারের নারী নীতি বাতিল করা সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। লাখো কওমি আলেম, ছাত্র ও সাধারণ মুসল্লি অংশ নেন সেই মহাসমাবেশে। রাত গভীর হলে তাদের সরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনী অপারেশনের নামে শুরু করে গুলিবর্ষণ, ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল। সেই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। মরদেহ গুম করে নিহতের সংখ্যা কম দেখানোর অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে ঘটনার 12 বছর পর অবশেষে শাপলা চত্বরে অভিযানে নিহত 93 জনের নামের তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। ধর্মীয় বোধ এই কথাটাই বলে, যখন যেখানে কোনো অন্যায়, অত্যাচার হয়, জুলুম হয়, তার বিচারটা হওয়া উচিত। যদি বিচারটা না হয়, দুনিয়ার ক্ষেত্রে তার বিশৃঙ্খলা হয়। মানবতাবোধ এইটাই বলে, যখন কারো প্রতি কোনো জুলুম করা হয়, সেই জুলুমের বিচার হওয়া উচিত। একটা রাষ্ট্রীয় অবকাঠামো ঠিক রাখার জন্য এইটাই বলতে হয়। তালিকা প্রকাশে দীর্ঘসূত্রিতা কেন, জানালেন হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি হাসান জামিল। যাদের লাশ গুম হয়েছে ওই পরিবারকে কথা বলতে দেওয়া হয় নাই, তাইলে আমরা কি করে জানবো যে এই সংখ্যাটা কত? কারণ এখানে লাশ গুমের ব্যাপার আছে, এখানে যারা গুম করে নাই কিন্তু লাশ পরিবার নেওয়ার পর পরিবারকে বলতে দেওয়া হয় নাই। যে পতিত সরকার, তারা থাকা অবস্থায় পরিবার মুখ খুলে নাই, এখন মুখ খুলতে শুরু করেছে। এই জন্য আমাদের এখন সংখ্যাটা বের করা সহজ হচ্ছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ বিগত আওয়ামী লীগ সরকারের সময় চালানো সব গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল করার দাবি জানান তিনি। সমস্ত গণহত্যা, বিডিআর গণহত্যা, 24 জুলাই আগস্ট বিপ্লবের গণহত্যা সহ যত গণহত্যার যেমন বিচারের ট্রাইব্যুনাল তারা করেছে, শাপলার গণহত্যার জন্য তারা একটা বিশেষ ট্রাইব্যুনাল করে এই গণহত্যার পেছনে যারা ছিল সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা
বর্তমান সরকার করবে, এটা আমরা আশা করি তাদের কাছে। নিহতের এই প্রাথমিক তালিকা থেকে কেউ বাদ পড়েছে কিনা তা যাচাই বাছাই করছে হেফাজতে ইসলাম। বলছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো অনেকে মুখ খুলছে না, হয়তো সংখ্যাটা পরবর্তীতে আরো বাড়তেও পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কারণ তাদের শাপলা গণহত্যা দ্রুত বিচার দাবি করেছে ছাত্র শিবির। সোমবার দুপুরে গণহত্যার বার্ষিকীতে মতিঝিলে মানব প্রাচীর কর্মসূচিতে এ দাবি জানায় সংগঠনটি। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেন, অনেকে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, কিন্তু তাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে ভয়াবহ হবে। গণহত্যায় শহীদদের সংখ্যা নিরূপণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতিসত্তার ইতিহাস লিখতে হলে মুসলমানদের বাদ দেওয়া যাবে না। শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনে যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। 2009 থেকে জুলাই 2024 এই 15 বছরে খুন হয়েছেন অন্তত 61 জন সংবাদকর্মী। বিশ্ব গণমাধ্যম দিবসের আলোচনায় এ তথ্য তুলে ধরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। দ্রুত বিচার চান নিহত পরিবারের সদস্যরা, আর হাসিনা আমলে সব মামলা প্রত্যাহার চান সিনিয়র সাংবাদিকরা। তন্ত্রতারণের রিপোর্ট। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত সাংবাদিকদের পরিবার অংশ নেয়। সাংবাদিক পরিবারের সদস্যদের বক্তব্যে উঠে আসে দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার চিত্র। দাবি তোলেন অনতিবিলম্বে হত্যার সাথে জড়িতদের শাস্তির। আজ পর্যন্ত শুধু সান্ত্বনায় পেয়ে গেছি, এখন পর্যন্ত মামলার যে চার্জশিট সত্য কিছুই পাইনি। এমনকি আমি এই কথাগুলো বলতে গেলেও আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি থামিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে যারা এই মূল আসামি যারা তারা বাইরে ঘুরতেছে, আর আমার সন্তান প্রতি রাত্রি বাবার চলো চিৎকার করে কাঁদতেছে, এটা কেমন বিচার? আজকে 9 মাস পার হয়ে গেছে, তাকে এখনো ধরতে পারতেছে না। আমি এই হত্যার বিচার চাই। সেমিনারে অংশ নেন কারা নির্যাতিত সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। তুলে ধরেন তাদের উপর হওয়া ফ্যাসিবাদী হাসিনা সরকারের নির্মমতা। 18 বছর নির্যাতিত, যার মধ্যে 8 বছর আমাকে নির্বাসিত থাকতে হচ্ছে এবং 1 মাস আমাকে নির্জন কারাবাসে থাকতে হচ্ছে। মাহমুদুর রহমান সাহেবের কল্যাণে আমি নির্জন কারাবাস থেকে মুক্তি পেয়েছি বলে আমি মনে করি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সমালোচনা করেন বিগত আমলে তৈরি গণমাধ্যমের ভুয়া লাইসেন্স তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিংয়ে, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব। সেমিনারের শুরুতে বিগত 15 বছরের ফ্যাসিস্ট হাসিনা আমলে সাংবাদিক গুম খুনের চিত্র তুলে ধরে সংগঠনটি। তন্দ্রাতারণ্য, দেশ টিভি, ঢাকা। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আপন আপু। সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন CCAMM নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাআল্লাহ। সিসি বলেন, প্রধান উপদেষ্টার চাওয়া অনুযায়ী ঈদের মতো উৎসবমুখর হবে নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে মানুষ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি, এটা সেই ওয়াদা তো কেউ দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সিসি বলেন, এই বিষয়ে আগে রাজনৈতিক ফয়সালা জরুরি, কোনো বিতর্কে জড়াতে চায় না কমিশন। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়,
এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক, আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেঞ্জ হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেব, কিন্তু আমরা এইটাতে আমরা ইনভলভ হতে চাই না। এখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে, সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সভায় ময়মনসিংহ অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গরুরহাট দখল বাণিজ্য নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর গাবতলী পশুহাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দেশ টিভিতে প্রচারিত রিপোর্টের সত্যতাও পেয়েছেন তারা। অভিযুক্ত সোহেল রহমান পালালেও বেশ কয়েকজনকে আটক করে তাদের পুলিশের সোপর্দ করেছেন সেনা সদস্যরা। এনআই নাহিদের সহযোগিতায় এম এ আজিমা রিপোর্ট। দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু ও ছাত্রদল নেতা সোহেল রহমানের গাবতলী পশুরহাট দখল নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সোহেল রানা ও সাজুর একাধিক কর্মীকে হাসিলঘর থেকে আটক করে তারা। এর মধ্যে একজন সোহেলের ক্যাশিয়ার। তখনও অন্যরা নিজেদেরকে সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক কর্মী দাবি করেন। সোহেল এখানে আমি কেসে যখন আইসি না, তখন তো দেখছি এখানে অনেক লোকজন ওদের কাজ করতেছে, তো আমিও ওদের সাথে পরে এখানে কেসে হিসেবে কাজ করলাম। আমাদের টাকা দিয়ে আমরা চলে যাই, আমাদের জাস্ট এতটুকু, আমরা আর উপরে আর কোনো কিছুর সাথে জড়িত না। অবশ্য চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেনি আটককৃতরা। কাক দিবে, আমরা জমা দিয়েছি কাগজপত্র কালকে। সবই গতকালকে? জি, কালকে নিছে। দেয় নাই, এখনো কাজ দেয় নাই। ওনারা নিছে, ওই আমরা রোজ 500 টাকা করে আর কি ডিউটি করি, সকাল 8টা থেকে আর কি রাত্রি 8টা পর্যন্ত 500 টাকা করে রোজ আমরা ডিউটি। পরে সেনা সদস্যরা বাজার ঘুরে নিয়মিত পেট্রোল অভিযান চালায় ও আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্রে পঞ্চম হয়েও বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু ও সোহেল হাটটি দখলে নেন। নীতিমালা ভেঙে খাস আদায়ের নামে এমন দখলকেই পৃষ্ঠপোষকতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দরদাতারা। দেশ টিভিতে সোমবার সকাল থেকে এমন অনুসন্ধানী সংবাদ প্রচারের পর ব্যবস্থা নিল সেনাবাহিনী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, কিভাবে এই আগুনের সূত্রপাত এবং আপনি সেখান থেকে কি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বেইলি রোডের সিরাজ ক্যাপিটাল সেন্টারের সামনে। যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাগরিবের পরপরই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রত্যক্ষদর্শী বা এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে সিরাজ ক্যাপিটাল সেন্টার তার নিজের যে বেসমেন্ট, সেই বেসমেন্ট থেকে কিন্তু অগ্নিপাতের শুরু হয় বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো যে সিরাজ ক্যাপিটাল সেন্টার তার নিচতলা থেকে কিন্তু এখন আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি যে ধোঁয়া বেরোচ্ছে এবং অনেক ব্যবসায়ী কিন্তু মার্কেটে যারা দোকানদার তারা কিন্তু ভিতরে আটকা আছে বলে জানিয়েছেন আমাদেরকে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখনও তাদের অনেক পরিচিত দোকানদার বা অনেকেই কিন্তু ভিতরে আটকা পড়ে আছেন, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে মাগরিবের পরপরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের 9টি টিম কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এখন কিন্তু আশপাশে কিন্তু পুরো ধোঁয়ার যে কুণ্ডলী, সেই ধোঁয়ার গন্ধ, তিক্ত গন্ধ কিন্তু চারপাশে ছড়িয়ে পড়েছে এবং এখানে কিন্তু উৎসুকজনতার ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যারা মার্কেটের ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু তাদের এই দোকানগুলোর সামনে বা মার্কেটের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের পরিচিত অনেকেই কিন্তু ভিতরে আটকা পড়ে আছেন। এখন পর্যন্ত কিন্তু আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ভবনের যে ছাদ, সেই ছাদেও কিন্তু অনেক লোক আটকা পড়েছে এবং তাদেরকে কিন্তু নামানোর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যে ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং সেই শোরুম করে রেখেছে এরা। তারা যেটি বলছে প্রত্যক্ষদর্শীরা যে রেসিডেন্সিয়াল যে এন্ট্রি, রেসিডেন্সিয়ালের যে এন্ট্রি, সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে। মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটা যেখানে ঘটে সেটি তারা বলছেন যে বেসমেন্ট, যে মার্কেটের যে বেসমেন্ট, সেই বেসমেন্ট থেকেই বিভিন্ন ব্যানার ছিল, সেই ব্যানার থেকেই আগুনের সূত্রপাত। ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ছাদ থেকে ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু একজন পুরুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে নামানো হচ্ছে, এবং একজন মেয়ে সঙ্গে একজন পুরুষকে কিন্তু তাদেরকে কিন্তু ছাদ থেকে গাড়ির মধ্যে ফায়ার সার্ভিস যে গাড়ি সেটির মাধ্যমে কিন্তু তাদেরকে নামানো হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখাতে চাই পুরো আশপাশ এরিয়া, বেলি রোডের যে আশপাশের এরিয়া, পুরো এরিয়াতে কিন্তু ধোঁয়ার যে তিক্ত গন্ধ সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরাও আমরা দেখছি তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যাতে এখান থেকে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করা যায়। সেই সঙ্গে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে দুজনকে কিন্তু ফায়ার সার্ভিস ইতিমধ্যেই তাদের যে গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু ছাদ থেকে প্রথমে তাদেরকে নামিয়ে নিচে কিন্তু তাদেরকে নামিয়েছেন। তারা যেটি বলছেন যে রেসিডেন্সিয়ালের যে শোরুম, সেই শোরুম থেকে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মাগরিবের পরপরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন বা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগে 2024 সালেও কিন্তু এই বেলি রোডেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখানে কিন্তু প্রায় 46 জন মানুষের কিন্তু প্রাণহানি ঘটে। তার এবার 2025-এর মেতেও কিন্তু সেই অগ্নিকাণ্ডের আবারও পুনরাবৃত্তি আমরা দেখতে পেয়েছি, এবং এবার কিন্তু বেলি রোডের যে ক্যাপিটাল সিরাজ সেন্টার সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে ভবনের যে নিচতলা আছে কিভাবে এখানে ঘটনাটা ঘটেছে আপনার মাগরিব নামাজের আগে দিয়ে আপনার বেসমেন্ট, মার্কেটের যে বেসমেন্ট ছিল, বেসমেন্টের ওইখান থেকে যে ব্যানার ছিল এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওইখান থেকে আপনার মূলত আগুনের সূত্রপাত। ওইখানে মার্কেটের ট্রান্সমিটার ছিল, এভরিথিং ওইখানে, ওইটাতে আপনার যে কাগজপত্রগুলো ছিল ওইটা থেকে আগুন সূত্রপাত হয়েছে, দেন আপনার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পুরো। দর্শক, রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ।